আচ্ছা, আজকে আফটার ক্লাস মানে ক্লাসের শেষে আমি বেশিক্ষণ ক্লাস নেব না, 9টা পর্যন্ত। আমি একটা কোড বলবো, একটা কোড 4টে ডিজিটের। এই কোডটা লিখে আমাকে একটু মেসেজ করো। আমি ক্লাস নোটস এবং রেকর্ডিং, অর্থাৎ কালকের ক্লাস নোট, গতকালকের রেকর্ডিং, আজকের ক্লাস নোট, আজকের রেকর্ডিং আমি পাঠিয়ে দেবো। আমি গ্রুপে দিচ্ছি না, কারণ গ্রুপে দিলে সমস্যাটা হচ্ছে যে কোনোভাবে মানুষ ভ্যালু করছে না। হ্যাঁ, সেই জন্য যারা ক্লাস করবেন কেবল তাদেরকেই ক্লাস নোটস এবং ক্লাস রেকর্ডিং দেওয়া হবে। চলো, আজকে আমাদের বিষয় ছিল আপার প্রাইমারির ইংরেজির ভার্সনটা, ইংলিশ ভার্সনটা। এবং আমরা সকলেই অন্তত এই অর্থাৎ গত দুদিনে এটা জেনে গেছি যে এই জায়গাটায় আমাদের 30 নম্বর থাকছে, এবং এই 30 নম্বরের মধ্যে 15 নম্বর পেডাগজির উপরে কোয়েশ্চেন্স থাকবে এবং 15 নম্বর গ্রামার বা আনসিন প্যাসেজ এই বিষয়টার উপর থাকবে। আচ্ছা, এর বাইরে আজকে আর একটা নতুন জিনিস আমরা করাবো, সেটা হচ্ছে এনসিএফ 2005, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, যেটা আপার প্রাইমারিতে 100-200% লিখে রাখতে পারো যে প্রশ্ন আসবেই। ঠিক আছে, 100-200%। এবং এখানেই কিন্তু বাংলা কিভাবে পড়তে হবে পড়াতে হবে, ইংলিশ কিভাবে পড়তে হবে পড়াতে হবে সেটাও রয়েছে। আমরা সেই জায়গাটাও দেখবো অরিজিনাল ডকুমেন্ট থেকে। এই নোটসটা না আমার বানানো, না রামের বানানো, না শ্যামের বানানো, যেটা থেকে আমরা দেখবো। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। ঠিক আছে, এটা কিন্তু পুরো এনসিএফ এর বাংলা ড্রাফট, যেটা সেখান থেকে আমরা এই জায়গাটা আমরা আজকে দেখবো। অর্থাৎ এনসিএফ এর দ্বিতীয় ভাষা বলতে কি বোঝানো হয়েছে, ইংরেজি ভাষা বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা দেখবো। আচ্ছা, সবার প্রথম আমরা একটু ইংরেজির যে গ্রামার সেই জায়গাটা আমরা একটু ফোকাস করি, কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে। সব মানে আমরা যদি এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়তে যাই, তাহলে হয়তো দেখা গেল গোটা 1 বছর লাগবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ঠিকঠাক করে পড়তে, যাদের কিনা অন্যান্য সাবজেক্ট, যারা কিনা বাংলাতে, ইতিহাসে, জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়াশোনা করেছে। ফলত একটা পার্টিকুলার এরিয়া আমাদেরকে ফোকাস করতে হবে। এবং আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে এই এরিয়ার বাইরে কিন্তু কোশ্চেন্স আসার চান্স নেই, অর্থাৎ আসবেই না। কোন কোন জায়গাগুলো আমরা করব, যেটা আমি অলরেডি লিখে দিয়েছি তোমাদের গ্রুপে। পার্ট অফ স্পিচের মধ্যে আমরা নাউন দেখব, আমরা প্রোনাউন দেখব, আমরা ভার্ব দেখব, আমরা অ্যাডজেক্টিভ দেখব, আমরা অ্যাডভার্ব দেখব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলো। এবং তারপরে তো স্ট্রাকচার অফ সেন্টেন্স আছে, টাইপস অফ সেন্টেন্স আছে, টেন্স আছে, একদম বেসিক লেভেলটা, আর্টিকেলস আছে, হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, তোমার অ্যাগ্রিমেন্ট আছে, প্রিপোজিশন আছে, ভয়েস আছে, হ্যাঁ, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আছে, কমন মিস্টেক্স যেগুলো আমাদের হয় সেগুলো একটু দেখে নেবো। তো এটা আমি একদম ছোট্ট ছোট্ট করে লিখেছি, একদম ছোট্ট ছোট্ট। কেন? কারণ আজকে আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস, জাস্ট আমরা প্রত্যেকটা পার্ট একটু ছুঁয়ে ছুঁয়ে যাবো, এবং এই পার্টের বাইরে আর কিছু আমাদের দরকার নেই। এইগুলোই পরবর্তীতে আমরা একটু ব্রডলি পড়বো, এর বাইরে আমাদের আর কিচ্ছু দরকার নেই। যা পরীক্ষায় আসার এর মধ্যে থেকে আসবে, আমি সেখানে 100% নিশ্চিত করে বলতে পারি। আমরা সবার প্রথম নাউনে চলে আসি। আমরা সকলেই ছোটবেলায় মোটামুটি এইটা আমরা ক্লাস 5-এ পড়ি, ঠিক আছে, বা তারও আগে অনেকেই পড়ি। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, যারা তার আগে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে, মানে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যেগুলো, সেখানে মোটামুটি ক্লাস 5 থেকে এগুলো রয়েছে। অর্থাৎ নেম অফ দ্য পার্সন, যে কোনো একটা মানুষের নাম, সেটা রাম হতে পারে, শ্যাম হতে পারে, দীপান্বিতা হতে পারে, প্রণীতা হতে পারে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। যে কোনো জায়গার নাম, সেটা দিল্লি হতে পারে, কলকাতা হতে পারে, মুম্বাই হতে পারে, মাদ্রাস হতে পারে, কানপুর হতে পারে, খড়গপুর হতে পারে, ঠিক আছে, বোলপুর হতে পারে, হ্যাঁ, যে কোনো থিংস কিংবা যে কোনো আইডিয়া, সেগুলোকে কিন্তু আমরা নাউন বলছি। এই নাউনের কিন্তু আবার অনেকগুলো ভাগ আছে, আমরা পরবর্তীতে আসবো। যেমন আমরা এক্সাম্পল হিসাবে আমরা বলছি রাম, কলকাতা, বুক, অনেস্টি, এগুলো আমরা বাংলাতে অনেকেই তো এই যেগুলো জানি বিশেষ্য। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসছি প্রোনাউন। প্রোনাউন বলতে কি বোঝানো হচ্ছে না, ইউজড ইনস্টেড অফ আ নাউন, অর্থাৎ যখন এই নাউনগুলোর জায়গায় তুমি যে শব্দগুলো ব্যবহার করবে। যেমন আমি বাংলাতে বলছি রাম ভাত খায়,
তুমি এই রামের জায়গায় কি ব্যবহার করতে পারবে, যে সে ভাত খায়। তো এই যে সেটাকে কিন্তু আমরা ইংরেজিতে বলছি প্রোনাউন, অর্থাৎ হি, অর্থাৎ রাম ইট রাইস, রাইট? আমি যদি রাম না বলে আমি যদি বলি যে হি ইট রাইস, শি ইট রাইস, যদি মেয়ে হয়, যদি এখন রাম না হয়ে যদি এখানে রহিমা হয়, তাহলে আমি বলবো শি ইট রাইস। ইট, দে, হু, এগুলোরও কিন্তু আবার অনেক প্রকার ভাগ আছে, এটাতে একটা একটা করে ক্লাস লাগবে, একটা একটা বেশি ক্লাস লাগবে, একটা একটা ভুল হচ্ছে, দুটো তিনটে করে ক্লাস লাগবে এক একটা পার্টে। আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, আবারও বলছি। নেক্সট আমরা চলে আসছি ভার্ব। ভার্ব কাকে বলে না, শোজ অ্যাকশন অর স্টেট অফ বিংস, যেমন রান, ইট, ইজ, আর, থিঙ্ক। যখন তুমি কোনো অ্যাকশন করছো এবং সেটা শো করছো, তুমি খাচ্ছ, তুমি দৌড়াচ্ছ, রাইট? তাহলে অ্যাডজেক্টিভ কি না, ডিসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। যখন তুমি একটা নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করছো, বিশ্লেষণ করছো, দেখাচ্ছ, বিউটিফুল গার্ল, গার্ল একটা নাউন, তো তুমি এইটাকে দেখাচ্ছ কি দিয়ে না, বিউটিফুল, সুন্দর, তার একটা গুণ প্রকাশ পাচ্ছে, তাই না? এখন যদি আমি বলি যে হচ্ছে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা কলকাতা, বা প্রচন্ড শীত কলকাতায়, প্রচন্ড শীত, ঠিক আছে? তো এখানে কলকাতা একটা নাউন, কলকাতা এই যে প্রচন্ড শীত, কলকাতার যে ডেসক্রিপশন দিচ্ছি আমরা, এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। যেমন ধরো পেন, পেন তো বিভিন্ন কালার হতে পারে, পেন কালো হতে পারে, লাল হতে পারে, নীল হতে পারে, তো এই যে কালো, লাল, নীল, এগুলো কিন্তু এই পেনের অ্যাডজেক্টিভ। নেক্সট চলে আসছি আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কাকে বলছি না, ডিসক্রাইবস আ ভার্ব, ডিসক্রাইবস আ অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। যেমন আমি বলতে পারি যে হি রানস ফাস্ট, অর্থাৎ আমি কিন্তু এটাকে ভার্ব বলো, অ্যাডজেক্টিভ বলো, বা অ্যানাদার অ্যাডভার্বকে যখন তুমি ডিসক্রাইব করবে, যখন তুমি সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করবে যে হি রানস ফাস্ট, অ্যাডভার্ব। প্রিপোজিশন বলতে কি বোঝানো হচ্ছে না, শো রিলেশনশিপ। কিসের রিলেশনশিপ? প্লেসের মধ্যে হতে পারে, টাইমের মধ্যে হতে পারে, ডিরেকশনের মধ্যে হতে পারে। ধরো তুমি প্রিপোজিশন ইউজ করবে যে ইন, অন, অ্যাট, আন্ডার, বিটুইন। কোথায় আমরা ইন বসাবো, কোথায় আমরা অ্যাট বসাবো, কোথায় অন বসাবো, কোথায় আন্ডার বসাবো, কোথায় বিটুইন বসাবো, কোথায় দা বসাবো, সবগুলোই কিন্তু আমরা পরবর্তী ক্লাসে জেনে নেবো। আজকে জাস্ট জায়গাগুলো আমি বলে দিচ্ছি, একদম জাস্ট একটা আমি ছক করব, এবং এই ছকের মধ্য দিয়ে কিন্তু গোটা প্রিপোজিশনটা আমরা জেনে নেব। নেক্সট চলে আসছি আমরা কনজাংশন, অর্থাৎ জয়েন্টস ওয়ার্ডস অর সেন্টেন্স। যেমন আমরা কোনো কিছু যুক্ত করি, ধরো এই একটা লাইন এবং এই একটা লাইন, এই লাইনটাকে আমরা স্টার দিয়ে যুক্ত করছি, তো এই স্টারটাকে আমরা কনজাংশন হিসাবে বলতে পারি। তাহলে আমরা কি দিয়ে যুক্ত করি দুটো সেন্টেন্সকে? আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি, আমরা বাট দিয়ে যুক্ত করতে পারি, আমরা বিকজ দিয়ে যুক্ত করতে পারি, রাইট? নেক্সট চলে আসছি আমরা ইন্টারজেকশন, অর্থাৎ এক্সপ্রেসেস ইমোশন। যখন আমরা আমাদের নিজেদের ইমোশন, যখন আমরা আমাদের মনের ফিলিংস ব্যক্ত করি, আমরা যখন এক্সপ্রেস করি। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে একটা ইটে হোঁচট খেলে তোমার পায়ের নোকে লাগলো এবং ব্লিডিং হলো, তখন তুমি কি করবে? তোমার মুখ দিয়ে কি বেরোবে? একটা এক্সপ্রেশন বেরোবে তো, যে পায়ে লেগেছে, আহ। আমি কি ভুল বলছি কিছু? না ম্যাম। একদমই তাই। সুতরাং দ্যাট ইজ ইন্টারজেকশন, তুমি তোমার ইমোশনটাকে এক্সপ্রেস করছো। ধরো তোমার পছন্দের কোনো জিনিস, যেটা কিনা তুমি তখনই চাইছো যে এখনই আমার সামনে হাজির হোক, এবং সৌভাগ্যবশত তোমার খুব প্রিয় একজন, সেটা বাবা হতে পারে, সেটা মা হতে পারে, সেটা প্রেমিক হতে পারে, সেটা হাজব্যান্ড হতে পারে, রাইট? তোমার বোন হতে পারে, ভাই হতে পারে, সেই পার্টিকুলার জিনিসটা তোমার সামনে এনে হাজির করলো, তখন তুমি কি বলবে? ওয়াও। অর্থাৎ তোমার মনের মধ্যে যে ভালো লাগার যে ফিলিংসটা তুমি এক্সপ্রেস করছো। ধরো তুমি ট্রেন ধরতে যাচ্ছ এবং কোনো কারণে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তোমার হাত থেকে, মানে তোমার সামনে থেকে ট্রেনটা বেরিয়ে গেল,
তুমি কি বলবে? ও নো, তাই না? এগুলো কিন্তু সব ইন্টারসেকশন। প্রত্যেকটা সাব পয়েন্টের জন্য দুটো করে ক্লাস বরাদ্দ। নাউন বলো, প্রোনাউন বলো, যেমন নাউনটাতে 3টে লাগবে, প্রোনাউন বলো, ভার্ব বলো, অ্যাডজেক্টিভ বলো, প্রিপোজিশনে 2টো লাগবে, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2-3টে করে ক্লাস লাগবে। এবার চলে আসছি সেন্টেন্স স্ট্রাকচার। ধরো আমরা ছোটবেলায় এই যেগুলো আমরা পড়াচ্ছি একটাও তোমাদের অজানা না, এখানে এমন কেউ নেই যার এগুলো অজানা। আমরা প্রত্যেকেই ক্লাস 5, 6, 7 এই 3টে ক্লাস ধরে এটা আমরা করি, এবং আমরা আপারে যাব না, অর্থাৎ এর বেশি কঠিন জায়গায় যাব না। কেন? কারণ পড়াটা হচ্ছে আমাদের আপার প্রাইমারি। আপার প্রাইমারি বলতে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত। এখন তুমি আপার প্রাইমারি পরীক্ষা দিতে যাবে, আর তুমি প্রিপারেশন নিচ্ছ কিসের মতন? আর তুমি প্রিপারেশন নিচ্ছ এখন ইউপিএসসির মতন, তুমি প্রিপারেশন নিচ্ছ এখন ডাব্লিউবিসিএস এর ইংলিশের মতন, তুমি প্রিপারেশন নিচ্ছ এনটিএ নেট ইংলিশের মতন। সেক্ষেত্রে তো তোমার প্রশ্ন নিয়ে সমস্যা হবেই, ঠিক আছে? অর্থাৎ তোমার তো সেখানে প্রবলেম ক্রিয়েট হবে ইন দ্য সেন্স তোমার কমন পড়বে না। সুতরাং আমাদের সবার আগে এটা বুঝতে হবে যে আমি কি পরীক্ষা দিতে যাচ্ছি। যেমন আমার কাছে যারা এসএলএসটি পড়েছে, এবার আমার কাছে জাস্ট জানুয়ারির 2 তারিখে নেট পরীক্ষা দিয়ে আসলো, বাংলাতে প্রচুর কমন পেয়েছে। যেমন আমি বলেছিলাম তেমনই কমন পেয়েছে, এসএলএসটিতেও সেম। বারংবার বলেছিলাম যে প্রশ্ন কিন্তু সহজ হবে। যারা খুব কঠিন করে পড়েছে তাদের প্রবলেম হয়েছে, যারা কথা শুনে চলেছে তারা কিন্তু প্রত্যেকেই ভেরিফিকেশন লিস্টে তার নিজেদের নামটা দেখতে পেয়েছে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসছি যে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার বলতে একদম বেসিক প্যাটার্নটা আমরা দেখব। যেমন আমরা প্রথম সাবজেক্টকে নেব, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদিও বা এই নিয়ম কিন্তু তোমাকে পরীক্ষায় আসবে না। ধরো একটা সেন্টেন্স দিল, দিয়ে বললো কিংবা ধরো বললো যে নিচের সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা সঠিক, তখন 3টে সেন্টেন্স দিল যে আই ইট রাইস, ইট আই রাইস, আই রাইস ইট। তখন তোমাকে চুজ করতে হবে যে কোনটা হবে। যেমন এখানে 2টো সেন্টেন্স দিয়েছে যে আই ইট রাইস, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ইট ভার্ব, তারপরে অবজেক্ট। সেম শি রিডস আ বুক, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। একটা প্রশ্ন থাকবে এখান থেকে, একটা। নেক্সট আমরা চলে আসছি টাইপস অফ সেন্টেন্স। তাহলে এই যে সেন্টেন্স আমরা দেখলাম স্ট্রাকচার, এই সেন্টেন্সকে কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথম আমরা দেখছি অ্যাসার্টিভ, নেক্সট আমরা দেখছি ইন্টারোগেটিভ, নেক্সট আমরা দেখছি ইম্পারেটিভ, নেক্সট আমরা দেখছি এক্সক্লেমেটরি। এই যে অ্যাসার্টিভ, এটাকে আমরা স্টেটমেন্ট হিসাবে বলতে পারি। তাহলে আমি যে কোনো একটা স্টেটমেন্ট, আই এম আ টিচার, আমি যদি আমি নিজেকে বলি যে আই এম আ টিচার, তাহলে এটা অ্যাসার্টিভ একটা সেন্টেন্স। ধরো ইন্টারোগেটিভ বলতে তুমি যখন কিছু কোয়েশ্চেন্স করবে, আমি তোমাদেরকে যদি বলি যে তোমরা ক্লাস করার জন্য রেডি তো, যে আর রেডি ফর ক্লাস, তাহলে তাহলে আর ইউ রেডি ফর ক্লাস, তারপরে কিন্তু আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন বসাচ্ছি। কেন? তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তোমাকে আমি কোয়েশ্চেন্স করছি। আর ইউ প্রিপেয়ার ফর এক্সাম, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, জাস্ট আমি টাচ করছি, এটা কিন্তু এর বাইরে আরো আছে, আমি জাস্ট টাচ করে যাচ্ছি। নেক্সট আমরা চলে আসছি ইম্পারেটিভ। যখন তুমি কোনো অর্ডার করছো কিংবা রিকোয়েস্ট করছো, সেটা অর্ডারও হতে পারে, রিকোয়েস্টও হতে পারে। যেমন আমি যদি বলি প্লিজ সিট ডাউন, ক্লাসে ধরো ক্লাসে আসলো এবং টিচার বলল প্লিজ সিট ডাউন, অর্থাৎ এটা আমরা রিকোয়েস্ট করছি যে বসুন। ধরো তোমার অফিসের বস তোমাকে বলছে ফাইলটা নিয়ে আসুন তো, তখন সেটা কি হচ্ছে না, অর্ডার করছে, অর্থাৎ এটা কিন্তু পুরোটা ইম্পারেটিভ। এই যে জায়গাগুলো আমি লিখে দিয়েছি ছোট্ট ছোট্ট শব্দের মধ্য দিয়ে, আমার মনে হয় এই শব্দগুলো পাশে বসিয়ে রাখলে এই নোটসটার কখনো টাইপস অফ সেন্টেন্সে আমাদের প্রবলেম হবে, মানে কখনোই আমাদের টাইপস অফ সেন্টেন্সে কিন্তু প্রবলেম হবে না। অর্থাৎ নেক্সট আমরা চলে এসেছি এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি বলতে কি বোঝানো হচ্ছে না, স্ট্রং ফিলিংস, অর্থাৎ তুমি যখন কোনো কিছু স্ট্রংলি ফিল করবে, অর্থাৎ হোয়াট আ বিউটিফুল ডে। তুমি ধরো ইকো পার্ক গেলে বেড়াতে এবং দিনটা খুব ভালো কাটলো,
বেশ কুয়াশা কুয়াশা এবং মেঘলা মেঘলা ওয়েদার, শীতকাল, তখন বাড়ি আসার সময় তুমি বললে যে হোয়াট এ বিউটিফুল ডে, অর্থাৎ তুমি তোমার ফিলিংসটা ব্যক্ত করলে, তোমার যে আজকে সারা দিনের যে অভিজ্ঞতা, এটাকে আমরা বলছি এক্সক্ল্যামেটরি। আমরা এটাকে যদি ধরো কারোর মাথায় ঢুকছেই না যে কি ফিলিংস, আমি এখানে ছোট্ট একটা ট্রিক্স বলে দিতে পারি যে এক্সক্ল্যামেটরির যে সেন্টেন্স বেশিরভাগ জায়গায় 99% জায়গায় একটুখানি কিন্তু এক্সেপশনাল আছে, এই যে বিস্ময় সূচক চিহ্নটা কিন্তু থাকে। সেম ইন্টারোগেটিভের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় জিজ্ঞাসা চিহ্ন থাকে। আর অর্ডার রিকোয়েস্ট তো তোমরা এমনি বুঝতে পারবে যে কোনটাকে অর্ডার কর, আই এম আ টিচার, নিশ্চয়ই এটা কোনো অর্ডার কিংবা কোনো রিকোয়েস্ট, এটা নিজের সম্বন্ধে বলছি, ঠিক আছে, এটা অ্যাসার্টিভ। এবার চলে আসছি টেন্স, একদম বেসিক লেভেল। আমরা টেন্সকে একদম বেসিক লেভেলে তিনটে ভাগে ভাগ করছি, এর বাইরেও আরো অনেক অনেক ভাগ আছে। ফার্স্ট কে বলছি আমরা প্রেজেন্ট টেন্স, নেক্সট আমরা পাস্ট টেন্স, এবং তারপরে হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট বলতে যেখানে আমরা বিলং করছি, আই ইট রাইস, শি ইটস রাইস, অর্থাৎ সে ভাত খাচ্ছে। পাস্ট টেন্স, এই ইটটাকে শুধুমাত্র পাস্টের ফর্মে নিয়ে যেতে হবে, যে আই এট রাইস, শি এট রাইস, সে ভাত খেয়েছে। ফিউচার যখনই হবে তখনই এই উইল এটা কিন্তু যুক্ত হবে, অর্থাৎ আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আবারও বলছি, এই জায়গায় এই কোথায় উইল বসবে, কোথায় ভার্বের কোন ফর্ম বসবে, ঠিক আছে, সেইগুলো জেনে নিলেই কিন্তু এই টেন্সের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এক যদি প্রশ্ন থাকে, একটা প্রশ্ন থাকবে, একটার বাইরে দুটো থাকবে না, 100% গ্যারান্টি, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি, এই টেন্সের ক্লাসও করাতে আমার 4 থেকে 5 দিন সময় লাগবে। নেক্সট আমরা চলে আসছি আর্টিকেলস। আর্টিকেল বলতে আমরা কোন কোনগুলোকে বুঝি? আর্টিকেল বলতে আমরা এ, এন, দি এগুলোকে বুঝি। এক সেকেন্ড, কোথায় কি হয়ে গেল, হ্যাঁ, এ, এন, দি এগুলোকে বুঝি। অর্থাৎ কি, ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের এরকম শূন্যস্থান পূরণ দিত এবং সেখানে লিখে দিত যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন করো। একটু মনে করো, সেই আর্টিকেল সেই প্রিপোজিশন, তাহলে এ কোথায় বসবে? বিফোর কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ এই যে কনসোনেন্ট, ভাওয়েল, এগুলো আমাদের আরেকটু জেনে নিতে হবে। তাহলে আ পেন, অ্যান কোথায় বসবে? বিফোর ভাওয়েল সাউন্ড, তাহলে অ্যান অ্যাপেল। দা কোথায় বসবে? কোন স্পেসিফিক থিংস, যেমন চাঁদ হতে পারে, সূর্য হতে পারে, হ্যাঁ, ধরো পৃথিবী হতে পারে, দ্য সান, দ্য মুন, দ্য ওয়ার্ল্ড, দ্য নেপচুনস, দ্য প্লুটো। নেক্সট আমরা চলে আসছি সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। ধরো সিঙ্গুলার থেকে সিঙ্গুলার ভার্ব যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে হি প্লেস, বাট প্লুরাল থেকে প্লুরাল ভার্ব যদি আমরা বলি তখন আমরা বলবো দে প্লে, রাইট? তাহলে এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে, যে হি প্লেস এবং দে প্লে আমরা পরবর্তীতে দেখব। নেক্সট চলে আসছি প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে, না প্রিপোজিশন বলতে টাইম, প্লেস এগুলোর উপর আমরা জোর দিচ্ছি। যেমন at 5 PM অন মন্ডে ইন জুন, প্রত্যেকটা টাইম, সেটা 5 PM হোক, 8 PM হোক, 8:26 PM হোক, যাই হোক না কেন, তার আগে কিন্তু অ্যাড বসবে। প্রত্যেকটা দিন, সেটা মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে যাই হোক, অন বসবে। প্লেস বলতে ইন দ্য রুম, অন দ্য টেবিল, অ্যাট স্কুল। তাহলে কোথায় ইন বসাচ্ছি, কোথায় অন বসাচ্ছি, কোথায় অ্যাড বসাচ্ছি, এগুলোও কিন্তু ওই যেটা আমি একটুখানি আগে বললাম, যে একটা শুধু ছক করব, একটাই ছক, এবং এই একটা ছকের মধ্যে সব বুঝিয়ে দেবো। আজকে আমি আর বোঝাচ্ছি না, নেক্সট যেদিন আমরা ইংলিশের ক্লাস করব সেই ক্লাসে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গাগুলো ক্লিয়ার করব। নেক্সট চলে এসছে আমরা ভয়েস চেঞ্জ। আমরা ছোটবেলায় করেছি, ক্লাস 8-এ করেছি, ক্লাস 9-এ করেছি, ক্লাস 10-এও করেছি।
সেখানে আমরা দুটো ভয়েস চেঞ্জকে বেশি গুরুত্ব দিচ্ছি ফর আপার প্রাইমারি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ বলতে আমরা কি বলছি, শি রাইটস আ লেটার, আর প্যাসিভ বলতে আমরা কি বলছি, আ লেটার ইজ রিটেন বাই হার, রাইট। নেক্সট, স্পিচ অর্থাৎ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, একদম বেসিক লেভেলটা আমরা বলছি। ডাইরেক্ট বলতে সে বলছে হি সেইড আই এম হ্যাপি, অর্থাৎ পুরো ডাইরেক্টলি। ইনডাইরেক্ট বলতে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। দেখো লক্ষ্য করে যে এইখানে যে বলছে এটা কিন্তু ডাবল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এবং ডাইরেক্টলি তার মুখ থেকেই কথাটা আসছে, সে বলছে আই এম হ্যাপি। বাট ইনডাইরেক্ট স্পিচ, হি সেইড দ্যাট, সে এটা বলছে যে সে খুব হ্যাপি। এখানে কিন্তু তার মুখের যে কথাটা সেটা কিন্তু উল্লেখ নেই, দ্যাটস ওয়াই দ্যাট ইজ ইনডাইরেক্ট স্পিচ, বাট ইনফরমেশন দুটো কিন্তু একই। ধরো আমরা প্রত্যেকেই নাটক পড়েছি, রাইট, যে কোনো নাটক আশা করি পড়েছি। সেই নাটকে একটা করে চরিত্র, ধরো আমি যদি বলি হচ্ছে শ্যামল একটা চরিত্র, তো শ্যামলের মুখ থেকে ধরো একটা সংলাপ রয়েছে, পাশে ধরো রহিম বলছে যে শ্যামল তাকে বলেছে, ধরো শ্যামল বলছে যে আমি বাড়ি যাব, রহিম বলছে যে শ্যামলদা বাড়ি যাবে। তাহলে এই যে শ্যামল বলছে আমি বাড়ি যাব, এটা ডাইরেক্ট হলো। রহিম বলছে শ্যামলদা বাড়ি যাবে, এটা কিন্তু ইনডাইরেক্ট হলো। ব্যাস, আর কিচ্ছু না, খুব সিম্পল, খুব সিম্পল। সেটা বাংলা হোক, ইংরেজি হোক, সোশ্যাল সায়েন্স হোক, চাইল্ড সাইকোলজি, পেডাগজি হোক, খুব সিম্পল। নেক্সট চলে আসছি কিছু কমন মিস্টেক। যেমন আমরা অনেকেই বলি যে she do her work। অনেক ইংলিশের স্টুডেন্টস যারা যারা কিনা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে, তাদের গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি গোটাটা ইংলিশে, তারাও কিন্তু এটা ইউজ করে, বাট দ্যাট ইজ রং। আপনাদের কি বলা উচিত, শি ডাজ হার ওয়ার্ক, রাইট। আমরা অনেকেই বলে থাকি হিজ গো টু স্কুল, বাট দ্যাট ইজ অলসো রং। এটা বলতে হবে হি গোস টু স্কুল। এখানে এলটা লেখা হয়নি, এখানে এলটা লেখা হয়নি, হি গোস টু স্কুল। আমি কেন বলতো এখানে এই দুটো দিলাম, কারণ সি টেটের কোশ্চেন্স, সি টেটের কোশ্চেন্স, ঠিক আছে। তোমাকে একটা রং সেন্টেন্স দেওয়া হবে এবং পরে বলবে যে এই সেন্টেন্সটাকে কারেক্ট করো এবং 4টে অপশন, সেখান থেকেই কিন্তু এই কোশ্চেন্স দুটো তোলা। একদম সহজ জায়গা, কোনো কঠিনের কোনো জায়গা নেই। চলো, এটা একটু নাউন, একটু যেটা আমি বলেছিলাম যে পড়াবো সেটা একটু বৃহৎ আকারে দেওয়া রয়েছে। তো আজকে যেহেতু অনেকটা টপিক পড়াতে হবে, এই মুহূর্তে আমি নাউনটা পড়াচ্ছি না, পরবর্তীতে যেদিন আমরা ইংলিশের ক্লাস নেব সেদিন করাবো। নোটস আমি পাঠিয়ে দেবো, নোটসটা আমি পাঠিয়ে দেবো, কিন্তু এরপরেও বোঝানোর জায়গা আছে, সেটা আমরা পরবর্তীতে বোঝাবো, ঠিক আছে। চলো, এবার চলে আসছি জাতীয় পাঠ্যক্রম অর্থাৎ এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, তার বিস্তারিত এবং সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। খুব গুরুত্বপূর্ণ ফর আপার প্রাইমারি, প্রশ্ন আসবে। তুমি এখানে 100-র মধ্যে 200 ভাগ লিখে রাখো, শুধু আপার প্রাইমারি না, টেট, সিটেট, এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো শুধু আপার প্রাইমারি না, টেট, সিটেট, আপার প্রাইমারি, তিনটে জায়গায় কিন্তু প্রত্যেকটা ক্লাস অ্যাপ্লিকেবল, তিনটে জায়গায় কিন্তু প্রত্যেকটা ক্লাস অ্যাপ্লিকেবল। তো এই যে জাতীয় পাঠ্যক্রম কাঠামো এনসিএফ 2005, সেটা বলতে কি বোঝানো হচ্ছে, সবার আগে আমাদের জানতে হবে যে এনসিএফ কি, এটা খায় না মাথায় দেয়, কি কি। এনসিএফ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ধরো এই যে ক্লাস 1 থেকে ক্লাস 12, আমি স্কুল এডুকেশনটাকে বলছি যেহেতু আমরা স্কুল এডুকেশনের জন্য পড়তে এসেছি, স্কুলে চাকরির জন্য।
তো সেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 আর ক্লাস 6 থেকে ক্লাস 12 একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে চলছে। তো প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশন একদম একই স্ট্রাকচারে চলছে। কেন চলছে? প্রশ্ন আসতে পারে। বিকজ অফ আওয়ার কারিকুলাম, অর্থাৎ একটা কারিকুলাম আছে, সেই কারিকুলাম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সরকারি বেসরকারি ইনস্টিটিউশনকে চলতে হয়। এবং এমন একটি কারিকুলামের নাম হচ্ছে এনসিএফ 2005। এর পরে এখন কিছুদিন আগে এসছে একটা এনসিএফ 2023, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023। এটা ভারতের বিদ্যালয় শিক্ষার জন্য এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই প্রণীত একটি দিশা নির্দেশমূলক দলিল, অর্থাৎ একটা ডকুমেন্ট তোমাকে পেশ করা হলো, এই অনুযায়ী তোমাকে চলতে হবে। যেটা কিনা শিক্ষার লক্ষ্য, যেটা কিনা পাঠ্যক্রম, যেটা কিনা শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়নের রূপরেখা নির্ণয় করে। তাহলে কি করছে? ধরো আমি যদি আরো সোজা ভাষায় বলি, এনসিএফ কারিকুলামটা কি, প্রত্যেকে তোমরা স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, ইউনিভার্সিটিতে পড়েছো। এই যে স্কুল বা কলেজের একটা মেন গেট থাকে, থাকে তো। ধরো এটা যদি স্কুল কলেজ হয়, ঠিক আছে, এক সেকেন্ড, ধরো এটা একটা বাউন্ডারি, ধরো এটা একটা গেট, আমি খুব একটা ভালো আঁকি না, এটা গেট, তুমি একজন স্টুডেন্ট, ঠিক আছে, তো তুমি এই গেট দিয়ে ইন করছো, অর্থাৎ ঢুকছো এই বাউন্ডারির মধ্যে। তুমি একটু নিজেকে একটু ইমাজিন করো, তুমি স্কুলে ঢুকছো বা কলেজে ঢুকছো, এই বাউন্ডারি থেকে কিন্তু তোমার সঙ্গে বিভিন্ন নিয়ম কানুন চালু হলো। যেমন একটা হচ্ছে অ্যাসেম্বলি অর্থাৎ প্রার্থনা, আর একটা হচ্ছে কি ক্লাস, আর একটা হচ্ছে কি এক্সাম, যেটাকে আমরা এভালুয়েশন বলি, আর একটা হচ্ছে কি না টিফিন, তারপরে কি সিলেবাস, তারপরে কি তারপরে কি রুটিন, তারপরে কি বিভিন্ন কিছু, তোমার টেক্সট বুক, ক্লাস আওয়ার্স, ঠিক আছে, ছুটি, পুরো ঘটনাটা কিন্তু এই চত্বরের মধ্যে ঘটছে। ঘটছে তো? ইয়েস অর নো? ঘটছে তো? ঘটছে তো? এবং তুমি যখন এই বাউন্ডারি থেকে বেরিয়ে আসছো, তখন তোমার মনে হচ্ছে শান্তি, বাবা এবার বাড়ি গিয়ে নিজের মতন থাকবো। অর্থাৎ এই বাউন্ডারিতে ঢোকা থেকে শুরু করে তোমার সঙ্গে যা যা অ্যাক্টিভিটি হচ্ছে সবটাই কিন্তু এই কারিকুলামের অংশ। তাহলে যদি প্রশ্ন আসে টেক্সট বুক এটা কারিকুলামের অংশ, তখন তুমি ট্রু করবে না ফলস করবে? ট্রু। ট্রু। যদি প্রশ্ন আসে সিলেবাস আর কারিকুলামের মধ্যে ডিফারেন্স কোথায়, পার্থক্য কোথায়, তখন কি করবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিলেবাস এন্ড কারিকুলাম? তোমার স্কুলে বা তোমার কলেজে বা তোমার বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে একটা সিলেবাসের উপর পড়ানো হচ্ছে, রাইট? পড়ানো হচ্ছে, হ্যাঁ। এবং তোমার এই যে সিলেবাসটা, এটা কিন্তু এই বাউন্ডারির মধ্যে, এই বাউন্ডারির বাইরে কিন্তু না, তাই তো? তাই তো? আমি যদি এটাকে এস, অর্থাৎ এই যে সিলেবাসটা, এটা কিন্তু তোমার স্কুল বা কলেজের বাইরে কিন্তু অপ্রাসঙ্গিক।
হয়তো আমরা পড়ি, কিন্তু স্কুল কলেজের বাইরে কিন্তু অপ্রাসঙ্গিক। সুতরাং এই আমি বলেছি এই বাউন্ডারির মধ্যে যা যা থাকবে সবই কারিকুলামের মধ্যে। তাই আমাদেরকে বলতে হবে যে সিলেবাস কারিকুলামের অংশ। যদি বলে যে সিলেবাসের অংশ কারিকুলাম, তাহলে তোমরা ট্রু ফলস বলবে না ফলস বলবে? ফলস। ফলস বলবো। রাইট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যদি দুটো ডায়াগ্রাম আঁকি, এই একটা ডায়াগ্রাম, এই একটা ডায়াগ্রাম, ঠিক আছে, তাহলে এই ভিতরের ডায়াগ্রামে কিন্তু থাকবে সিলেবাস, বাইরের ডায়াগ্রামে থাকবে কিন্তু কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের মাঝে কিন্তু পড়ছে সিলেবাস। কিন্তু সিলেবাস কিন্তু কারিকুলামের মাঝে পড়লেও সিলেবাসের মধ্যে কিন্তু কোথাও কারিকুলাম নেই। দেখো, আছে কি? আছে কি? না ম্যাম। না ম্যাম। সুতরাং এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর কি, ক্লাস, যে কোনো এভালুয়েশন মানে পরীক্ষা, ঠিক আছে, তোমার যে টিফিন পিরিয়ডটা চলছে মাঝখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 30 মিনিট 40 মিনিট 45 মিনিটের একটা পার্টিকুলার টিফিন দেয় সেটা, হ্যাঁ, তোমার যে রুটিন, তোমার আর বাদ বাকি যা যা হচ্ছে তোমার ভিতরে মানে বাউন্ডারির ভিতরে, সব কিন্তু এই কারিকুলামের অংশ। তোমার যে টিএলএম, ধরো টিচিং লার্নিং মেটেরিয়াল, বিভিন্ন ধরো প্রজেক্ট, হ্যাঁ, বিভিন্ন ধরো সেমিনার, প্রত্যেকটা কিছু কিন্তু এই কারিকুলামের অংশ। ইজ ইট ক্লিয়ার? হোয়াট ইজ কারিকুলাম? হোয়াট ইজ, যদি এক্ষুনি হ্যাঁ ম্যাম। আমি যদি বলি যে হোয়াট ইজ কারিকুলাম, তাহলে কি বলবে নিজের ভাষায়? একটু বলো, বইয়ের ভাষা নয়, এখানে যেটা লেখা রয়েছে সেটা নয়, একদম নিজের ভাষায়। ম্যাম, স্কুলের শিক্ষার জন্য যা যা নিয়মাবলী, আমাদের যে পাঠ্য বই, যে সিলেবাস, মানে পড়াশোনার বিষয়ে যাবতীয় যা থাকে, মানে আমি বলতে পারি একটা বাড়ির মধ্যে ধরুন বিভিন্ন ধরনের ঘর আছে, তো গোটা বাড়িটাই হলো কারিকুলাম। আর যে ঘর রয়েছে, কিচেন রুম রয়েছে, এবারে যতগুলো ঘর আছে বা যা যাবতীয় আছে ঘরের মধ্যে, বারান্দা থাকতে পারে, সেগুলো সবই হচ্ছে ওই সিলেবাসের মতো, হয়তো পাঠ্য বইয়ের মতো, হয়তো টিফিন আওয়ারের মতো, এরকম। আর গোটা বাড়িটাই হচ্ছে কারিকুলাম। গুড। এবং বাড়ির, যেমন রুমি একটা উদাহরণ দিল, এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে এই যে এনসিএ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 1988 এর পরিবর্তে কিন্তু তোমার 2005-এ আবার চলে এসছে, ঠিক আছে। তাহলে 1988 এর পরিবর্তে কেন আমি বলছি আজকে, জাস্ট একটু বলে দিচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস। এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এই সম্বন্ধে মোটামুটি আমরা এতদিনে জেনে গেছি, রাইট। যতবার এনইপি এসছে তার ঠিক কয়েক বছরের মধ্যে, 2 থেকে 3 বছরের মধ্যে ততবার কিন্তু এনসিএফ এসছে। এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, একটা নতুন একটা এডুকেশন পলিসি আসছে, ঠিক আছে। সেই নতুন এডুকেশন পলিসি অনুযায়ী কিন্তু এনসিএফ তৈরি হচ্ছে। তাই 1986-তে একটা নতুন এডুকেশন পলিসি এসেছিল, সেইটার উপর ভিত্তি করে 1988-তে 88-এ কিন্তু একটা নতুন এনসিএফ আসে। কিন্তু তখন বিভিন্ন পলিটিক্যাল কারণে সেটা প্রয়োগ করা হয়নি ভারতবর্ষে ঠিকঠাক ভাবে। তার জন্য 1992 অর্থাৎ 1992 সালে এই এনইপি অর্থাৎ 1986 এর এনইপিটাকে আবার পিওএ হিসাবে রিপিট করা হয়, যাকে আমরা বলি অনেকেই পাওয়ার অফ অ্যাক্ট। এবং তার ফলস্বরূপ এই এনসিএফ 2005। তাহলে এই এনসিএফ 2005 এর পটভূমি কি না, মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। মাথায় রাখবে, মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। কালকে আমি কি বলেছিলাম ক্লাসে? কালকে কি আমি এটা বলেছিলাম? না ম্যাম, বর্তমানে সমস্ত শিক্ষাই মুখস্থ নির্ভর হবে না, মানে গুড, মুখস্থ বলে কিছু থাকবে না। মুখস্থ বলে কিছু থাকবে না, অ্যাকর্ডিং টু এনইপি 2020। তাহলে 2020-তে আরো একটা এনইপি এসছে, তার উপর ভিত্তি করে 2023-এ
NCF অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এসছে, যেটাতে বলা হয়েছে এবং এনইপিতেও বলা হয়েছে যে মুখস্থর উপর কিন্তু কোনো জোর না দিতে। মনে থাকবে, NCF 2005 এবং NCF 2023 এর একটা বেসিক ডিফারেন্স কিন্তু এইটা। নেক্সট আমরা কি দেখব, পাঠ্য বই কেন্দ্রিক শিক্ষাদান। নেক্সট আমরা কি দেখব, শিশুর সৃজনশীলতার অভাব কিন্তু এখানে ঘটেছিল। তাহলে মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা যদি হয়, পাঠ্য বই কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যদি হয়, তাহলে সেখানে তো শিশুর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। শিশু যদি এই হচ্ছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরি থান ঠাকুর দাদার বউ এই পড়েই বড় হচ্ছে। একটা শিশু কবিতা যেগুলো রয়েছে সেটা মুখস্থ করে বড় হচ্ছে, তাহলে সে কি করে নতুন কিছু ভাববে? নতুন এনইপি 2020 বা এনসিএফ 2023-তে এটা বলা হচ্ছে যে মুখস্থ না করাতে বরং বোঝাতে এবং নতুন কিছু ভাবনার জন্য। যেমন আমরা বলতে পারি, এই কবিতাটা পড়েছো তো, তাহলে তুমি এরকম একটা কবিতা বাড়ি থেকে লিখে আনো তো, কেমন ভাবে লিখবে সেটা আমরা বলতে পারি। এইটা কিন্তু বলা হচ্ছে এনইপি 2020 এনসিএফ 2023-তে। এবং আর কি, জীবনের সঙ্গে শিক্ষার বিচ্ছিন্নতা একদম অপোজিট ডিরেকশনে কিন্তু গেছে এই এনসিএফ 2023। বারংবার বলেছে এনসিএফ 2023 যে তুমি যেটা শিখছো, তুমি যেটা লার্ন করছো, তোমার সেই লার্নিং বিষয়টা যেন তুমি তোমার লাইফে, তোমার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে পারো। যখন তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করবে তখনই কিন্তু তোমার সেই শিক্ষাটা কাজে লাগলো, আদারওয়াইজ ওই সার্টিফিকেট গুলো বাড়িতে এনে দেয়ালের গায়ে ঝুলিয়ে রাখতে হবে। হয়তো আমরা একটা চাকরি পেয়ে যাবো, কিন্তু জীবনে কিন্তু চাকরিটাই সব নয়, জীবনটা আরো অনেক বড়, অনেক বড়। জীবনে একটা 50,000 60,000 টাকা চাকরি পেলাম আর ভাবলাম লাইফ সেট, নো 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 নো। এবার চলে আসছি যে এনসিএফ 2005 এর মূল লক্ষ্য কি কি। এরা প্রথম বলেছিল যে শিশু কেন্দ্রিক শিক্ষা, বলেছিল বটে কিন্তু কাজে কিন্তু করতে পারিনি। কারণ এনসিএফ 2005 এর মধ্য দিয়ে যে কারিকুলামটা এসছে তার মধ্য দিয়ে কিন্তু আমরা নিজেরা পড়াশোনা করে এসেছি। তোমরা এখানে যারা আছো তোমরা পড়াশোনা করে এসছো, তোমাদের কি চাইল্ড সেন্টার্ড এডুকেশন প্রোভাইড করা হয়েছিল? ইয়েস অর নো? হয়েছিল কি? তোমার নিডস, না তোমার ম্যাম। ইন্টারেস্ট অনুযায়ী কি তোমাকে পড়ানো হতো স্কুলগুলোতে, কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে? না ম্যাম। না ম্যাম। বিকজ ল্যাক অফ কি নলেজ, কাদের? টিচারদের। তাহলে টিচারদের নলেজটা আসবে কোথা থেকে? ধরো একজন টিচার স্কুলে পড়ান, একজন টিচার কলেজে পড়ান, একজন টিচার বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে পড়ান, তাহলে তার একটা নলেজ ল্যাক হচ্ছে, অভাব পড়ছে, কোথা থেকে আসবে? যাতে সরকার প্রপার ট্রেনিং দেন তবেই তো নলেজ আসবে। যতবা কিছু কিছু টিচার আছে ট্রেনিং এ যায়, ওই শুধুমাত্র টিফিনটা নেয়, তারপর দাঁত খোঁচায় আমার বিশ্ববিদ্যালয় বা আমার কলেজে, আমার স্কুলে, আমার ইউনিভার্সিটিতে এই পলিটিক্স হচ্ছে, এই এই হ্যান ত্যান হ্যান সাতছত্র করে চলে আসে। কি ওখানে কোন ওয়ার্কশপটা হলো সব জানার প্রয়োজন মনে করে না, বা ওসব দেখেও না, ঠিক আছে? তো ওসব আলাদা, কিন্তু সরকারেরও কিন্তু কোনো ইনিশিয়েটিভ ছিল না, জাস্ট একটা ওই ড্রাফট ছাপিয়ে দিয়েছিল। তারা বলেছিল মুখস্থ বিদ্যা পরিহার করতে, কিন্তু হয়নি। জ্ঞানকে জীবনের সঙ্গে যুক্ত করার কথা তারা বলেছিল, যেগুলো এখন কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। এখন 2025-এ এসে কিন্তু এইগুলোকে অ্যাপ্লাই করা হচ্ছে। তারা বলছে চিন্তন, যুক্তি, সমালোচনামূলক ভাবনার বিকাশ, যেটাকে আমরা বারংবার বলেছি প্রথম দিন থেকে, ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটাকে আমরা বারংবার বলেছি ক্রিটিক্যাল থিঙ্কিং। একটা শিশুর মধ্যে, একটা লার্নারের মধ্যে, সেটা শিশু হোক বা যে কোনো লার্নার, সে লার্নার যদি 60 ইয়ার্স ওল্ড হোক বা 6 ইয়ার্স ওল্ড হোক, যার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং যত বেশি, তার কিন্তু এই চিন্তন এবং যুক্তি এবং ভাবনার বিকাশ ঠিক ততটাই। নেক্সট আমরা চলে আসছি গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ গঠন। এই যে এনসিএফ 2005 এর 5টি মূল নির্দেশিকা ছিল, অর্থাৎ 5 গাইডিং প্রিন্সিপালস। ফার্স্ট, জ্ঞানকে জীবনের বাইরে না রাখা, অর্থাৎ
বলেছিল কিন্তু হতে হয়নি, মানে ওরা এই পটভূমিগুলোর উপর জোর দিয়েছিল, অর্থাৎ এইগুলোর এগেইনস্টে ওরা জোর দিয়েছিল, কিন্তু ওরা এগেইনস্টে আসতে পারেনি বিকজ ল্যাক অফ নলেজ, ল্যাক অফ ট্রেনিং। তো জ্ঞানকে জীবনের বাইরে না রাখা, তার জন্য তারা পাঠ্য বই বা বাস্তব জীবনের মধ্যে সংযোগ স্থাপন করতে বলেছিল। সম্ভব হয়নি। এখন বর্তমান সময়ে তোমাদের যদি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের বিভিন্ন সাইটগুলো যদি ফলো করা থাকে, যেমন লিঙ্কডইন থেকে ফলো করে রাখতে পারো, টুইটারে এক্স হ্যান্ডেল থেকে ফলো করে রাখতে পারো, তাহলে দেখবে ইচ অ্যান্ড এভরি ডে কোথাও না কোথাও কোনো না কোনো ট্রেনিং হচ্ছে, সেমিনার হচ্ছে, বিকজ অফ এনইপি 2020 এনসেপ 2023। তাহলে যারা কিনা শিক্ষা দেবে, সাপোজ একটা স্কুল বা একটা কলেজের একজন শিক্ষক যে কিনা একদম যারা সাদা খাতার মতন, লার্নারদেরকে তো আমরা সাদা খাতার মতন বলি, তাদেরকে শিক্ষা দিচ্ছে বা মানে টিচিং করছেন, তো এই যে যারা টিচার তারা যদি ওয়েল ট্রেন্ড না হয় তাহলে পারফেক্ট টিচিং তারা কি করে করবেন? দ্যাটস ওয়াই এখন কিন্তু প্রচুর পরিমাণে এই ট্রেনিং গুলো হচ্ছে, যাতে করে এই ল্যাক অফ নলেজ, ল্যাক অফ ট্রেনিং না হয়। নেক্সট কি বলেছিল তারা? যে মুখস্থ বিদ্যার পরিবর্তে বোঝার উপর জোর দিতে, যেটাকে আমরা অনেকে বলি ধারণা ভিত্তিক শিক্ষা, ইংরেজিতে বলি আমরা আন্ডারস্ট্যান্ডিং লার্নিং। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের চাপ হ্রাস করতে। নেক্সট পরীক্ষাকে শিক্ষার অংশ হিসাবে দেখা, অর্থাৎ মূল্যায়ন হবে বা এভালুয়েশন হবে বা পরীক্ষা হবে ধারাবাহিক ও গঠনমূলক, যেটাকে আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম, অনন্যা সম্ভবত সেটার ফুল ফর্ম জিজ্ঞাসা করেছিল, বলো তো কি অনন্যা? সরি ম্যাম, বাট ওটা আমার লেখা হয়নি, তখন আমি মুখস্থ করতে পারিনি ওটা। ভেবেছিলাম একটা পিডিএফটা ই লিখতে পারি। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। ঠিক আছে। নেক্সট হচ্ছে বিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক করে তোলা। একটা স্কুল, সেই স্কুলের বাউন্ডারিতে ঢুকতেই যদি একজন স্টুডেন্ট যদি মনের মধ্যে ভয় পায়, বা তার মনের মধ্যে যদি একটা অনীহা চলে আসে, যেমন ধরো আমাকে যদি এখন বলে যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিম পাতার জুস খেতে হবে, আমার ভীষণ বাজে লাগবে, বিশ্বাস করো। আমি নিতেই পারবো না, আমার হয়তো সকালবেলা ঘুম থেকে উঠতেই কষ্ট হবে তারপর থেকে, তাই না? তো যদি আমাকে বলা হয় ঠিক আছে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে তুই সপ্তাহে একদিন করে নিম পাতার জুস খাস, একটু দরকার, আর বাদ বাকি দিন চা বা কফি যেটা প্রেফার করি সেটা, তাহলে আমি আনন্দে ঠিক আছে সপ্তাহে একদিন নিম পাতার জুস তো খাওয়াই যেতে পারে, রাইট? তো আমাদের লাইফটাও কিন্তু ঠিক তেমন, আমাদের কিছু কিছু ডিফিকাল্ট প্রসেসের মধ্য দিয়ে স্টুডেন্টসদের নিয়ে যেতে হয়, কিন্তু সেগুলো যেন অনীহার কারণ না হয়। একটা ডিফিকাল্ট প্রসেস যখন একটা স্টুডেন্ট ওভারকাম করলো, তখন তাকে মোটিভেট করা হোক পজিটিভলি, তাকে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হোক, তাহলে কিন্তু সে সেইটাকে জয়ফুলি নেবে, আনন্দদায়কের সঙ্গে সেটা গ্রহণ করবে। ভয়ের পরিবেশ কিন্তু সেখানে তার তৈরি হবে না। প্রত্যেকটা টিচারকে কিন্তু তার জন্য সহযোগিতা করতে হবে। বিদ্যালয় শিক্ষার স্তর ভিত্তিক দৃষ্টিভঙ্গি, একদম প্রথম আমরা চলে আসছি প্রাথমিক স্তর। প্রাথমিক স্তরে আমরা কি বলছি? খেলা ভিত্তিক শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা এবং পরিবেশ অধ্যয়নের গুরুত্ব, একদম প্রাথমিকে। তারও আগে আরো একটা আছে প্রি প্রাইমারি, অর্থাৎ প্রাক প্রাথমিক স্তর, যেটাকে আমরা অনেকে বলে থাকি অঙ্গনওয়াড়ি শিক্ষা, রাইট? এই অঙ্গনওয়াড়ি শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা বলি অ্যাক্টিভিটি বেসড লার্নিং অ্যাকর্ডিং টু এনইপি 2020। তোমরা যদি কোনোদিন এই খিচুড়ি স্কুলগুলোতে যাও তাহলে দেখবে ওদের যারা টিচার, ওখানকার যারা শিক্ষা দান করেন বা শিক্ষা দেন, তাদের কাছে কিন্তু সরকার থেকে প্রচুর তোমার অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর জন্য প্রচুর খেলনা আসে, প্রচুর মেটেরিয়ালস আসে, কিন্তু আমাদের দুরবস্থা এতটাই যে ওই মেটেরিয়ালস গুলো ওই শিক্ষিকারা শিক্ষিকাই তো বাড়িতেই রেখে দেন, স্কুল পর্যন্ত আর নিয়ে আসেন না। এবং যথারীতি স্কুলগুলো এখন পরিচিত হয়ে গেছে খিচুড়ি স্কুল বলে, কিন্তু বলা বাহুল্য এই স্কুলগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট প্রজেক্ট। একদম একটা শিশু, ভারতবর্ষের তো 140 কোটির উপরে জনসংখ্যা, নিশ্চয়ই প্রত্যেকটা বাড়িতে সেই সামর্থ্য নেই যে ছোটবেলায় ওই নার্সারিতে গিয়ে ভর্তি করে দেবে
বা বড় বড় কনভেন্ট স্কুলে গিয়ে ভর্তি করা হবে। দ্যাট ইজ নট পসিবল ফর আওয়ার কান্ট্রি। যার জন্য সরকার থেকে এত ভালো ভালো কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, বাট আমরা আমাদের দেশের টিপিক্যাল কি বলবো মানে পিপলস, জনগণ, আমরা আমরা গিয়ে জিজ্ঞাসাও করি না যে সরকার থেকে আপনাদেরকে এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর জন্য এই মেটেরিয়ালস গুলো পাঠানো হয়, সেগুলো আপনার বাচ্চাদের দিচ্ছেন না কেন? আমি হয়তো জিজ্ঞাসা করিনি কোনোদিন, আমি হয়তো ক্লাসে বসে লেকচার দিচ্ছি, বিশ্বাস করে আমারও কোনোদিন সেই অবকাশ হয়নি গিয়ে জিজ্ঞাসা করার। বাট এই খেলা ভিত্তিক শিক্ষা, বা আমরা এটাকে বলতে পারি অ্যাকর্ডিং টু এনইপি 2020 অ্যাক্টিভিটি বেসড লার্নিং, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি লেভেল অফ টিচিং। নেক্সট কি, মাতৃভাষায় শিক্ষা। এখন প্রাইমারি স্কুল বা প্রি প্রাইমারি স্কুলে যদি ইংলিশ প্রথম থেকেই শেখানো হয় বা প্রথম থেকেই বলা হয়, তাহলে কিন্তু তাদের মাথার উপর দিয়ে যাবে। তাহলে তাকে কি করতে হবে না, সে যে ভাষায় বোঝে তাকে কিন্তু সেই ভাষাতেই শেখাতে হবে। আমাদের একটা জিনিস বারংবার মনে রাখা উচিত যে আমরা অনেকেই ইংরেজি নিয়ে লাফাই ঝাপাই নাচ করি, ঠিক আছে, কিন্তু ইংলিশ দ্যাট ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। আলটিমেট নলেজটা কিন্তু আমাদের দরকার। যদি আমরা ঠিকঠাক নলেজ গেইন করতে পারি, তাহলে ভাষা কিন্তু পরবর্তীতে যে কোনো একটা টাইমে শিখে নেওয়া যায়। একটা 18-20 বছরের লার্নারকে, যে কিনা ইন্টারেস্টেড, ঠিক আছে, সেরকম একটা লার্নারকে যদি একটা তোমার মানে যেখানে কিনা পুরোটা ইংলিশ, এরকম একটা বাউন্ডারির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে তার ইংলিশের স্পিকিং পাওয়ার আনতে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস, বড় জোর 2 মাস টাইম লাগবে। কিন্তু ইংলিশে কথা বলতে 2 মাস লাগছে, কিন্তু একটা নলেজ গেইন করতে চট করে কিন্তু সে 2 মাসে পারবে না। তাই সবার প্রথম একজন টিচার, একজন সরকারের নজর দেওয়া উচিত নলেজের উপর। ল্যাঙ্গুয়েজ নট ফ্যাক্ট, অর্থাৎ যে শিক্ষার্থী, যে লার্নার যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই শিক্ষা দিতে হবে, এবং মাতৃভাষা হচ্ছে তার মধ্যে বেস্ট অপশন। এবং পরিবেশ অধ্যয়নের গুরুত্ব, অর্থাৎ কোনটাতে পরিবেশের ক্ষতি, কোনটাতে ভালো, সেই বিষয়টা। উচ্চ প্রাথমিক স্তরে আমরা কি করতে পারি, সেখানে আমাদের এই যে অ্যাক্টিভিটি বেসড শিক্ষাটা বা খেলাভিত্তিক শিক্ষাটা একটুখানি টেক্সটে চলে যাবে, একটু আন্ডারস্ট্যান্ডিং এ, অর্থাৎ ধারণাগত স্পষ্টতা যেন সেখানে থাকে। আর কি, কার্যকলাপ ভিত্তিক শিক্ষা যেন সেখানে থাকে। আর কি, ভাষা দক্ষতার বিকাশ যেন সেখানে থাকে। নেক্সট আমরা চলে আসছি মাধ্যমিক স্তর। এই স্তরে বিশ্লেষণ ও যুক্তিভিত্তিক চিন্তার ব্যবহার কিন্তু আমরা দেখি, আন্তঃবিষয়ক সংযোগ আমরা দেখি। উচ্চ মাধ্যমিক স্তরে আমরা কি দেখছি, বিষয় ভিত্তিক গভীরতা, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমাদের ইন ডেপথ নলেজ গেইন করতে হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বেছে নিতে হচ্ছে যে আমরা কোন স্ট্রিমে যাব। আমরা কি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমরা কি মেডিকেল পড়বো, নাকি আমরা একজন শিক্ষক হওয়ার জন্য টিচিং লাইনে আসবো। অর্থাৎ জীবিকা ও দক্ষতা উন্নয়নের শিক্ষাও কিন্তু এই উচ্চ মাধ্যমিক স্তরে চলে আসছে। তাহলে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে এনসিএফ 2005 এর দৃষ্টিভঙ্গি কি? ফার্স্ট, একজন শিক্ষক হবেন সহায়ক, যাকে আমরা বলি ফ্যাসিলিটেটর। আমরা অনেকেই টিচাররা বা স্কুলে বা কলেজে গিয়ে নিজেদেরকে অনেক কিছু মনে করি, কিন্তু আমরা এটা ভুলে যাই যে একজন টিচার কিন্তু একজন শিক্ষার্থীর বা একজন লার্নারের সহায়ক। আর শিক্ষার্থী হবে সক্রিয় অংশগ্রহণকারী। কোনো শিক্ষার্থী যদি তার নিজের লার্নিং এর প্রতি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, তাহলে টিচার কিন্তু সেই বিষয়ে গুরুত্ব দিয়ে দেখবেন যে কেন, কারণ তার সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, রাইট, বা তার অন্য কোনো প্রবলেম থাকতে পারে। নেক্সট, প্রকল্প পদ্ধতি, দলগত কাজ এবং আলোচনা এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। দেখো, ল্যাঙ্গুয়েজ এডুকেশন অর্থাৎ ভাষা শিক্ষার দৃষ্টিভঙ্গি, আমি একটুখানি আগে এই জায়গাটা একটু ছুঁয়েছিলাম। আমরা বলি ত্রিভাষা সূত্র বা ট্রি ল্যাঙ্গুয়েজ সূত্র, যেটা প্রথম এনেছিল কোঠারি কমিশন। সেটাও কিন্তু এই এনসিএফ 2028 এবং এনইপি 2028 এবং এনসিএফ 2000, ও শিট, সরি, এনইপি 1986 এবং এনসিএফ 2005, এরা কিন্তু আবারও সেটা রিপিট করেছে এই ত্রিভাষা সূত্রকে। যেমন আমরা যদি বলি আমাদের বাংলা, ইংরাজি আর হিন্দি,
এই তিনটে ভাষা মোটামুটি ভারত আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রাসঙ্গিক। তাহলে বাংলাকে আমরা বলছি কি মাতৃভাষা, তাই এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে বলতে পারি। ইংরেজিকে আমরা বলছি কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে বলতে পারি। আর ভারতবর্ষের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি নয়, একেবারেই নয়। অনেকেই আমরা মনে করি এটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাট নয় নয় নয়। শুধু ভারতবর্ষের অন্যান্য জায়গায় যোগাযোগ রক্ষার ক্ষেত্রে হিন্দিটা আমরা যদি জেনে নিই তাহলে সেটাকে আমরা বলছি ত্রিভাষা সূত্র। এই সূত্রটা প্রথম বলেছিল কোঠারি কমিশন, অর্থাৎ স্বাধীনতার পর। নেক্সট তারা কি বলছে, মাতৃভাষার উপর গুরুত্ব দিতে, এবং আর কি বলছে, ভাষা হবে ভাব প্রকাশের মাধ্যম, মুখস্থ নয়, মুখস্থ নয়। এবার চলে এসেছি এভালুয়েশন সিস্টেম, যেটা একটুখানি আগে বললাম, সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন, যেখানে বলা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন। আমি এক্ষুনি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলাম, যে গতদিন আমি বলেছিলাম, এবার তোমরা বলো তো কি করলাম, তো জিজ্ঞাসা ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। অর্থাৎ আমি এটা যখন জিজ্ঞাসা করলাম তখন কি হলো, ডিউরিং দ্য ক্লাস, তো ক্লাসের মাঝে জিজ্ঞাসা করলাম, তো একটা প্রসেসের মাঝে জিজ্ঞাসা করলাম, তো ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। দ্যাট ইজ ফরমেটিভ এভালুয়েশন। ফরমেটিভ এভালুয়েশনের যে প্রশ্নগুলো আসে না, সেই প্রশ্নের একটা কিওয়ার্ড মনে করে রেখো, বেশিরভাগ জায়গায় মানে 99% জায়গায় এই প্রশ্নটা দিয়েই প্রশ্ন আসে, ডিউরিং দ্য ক্লাস, ডিউরিং দ্য সেশনস, ঠিক আছে? এই ডিউরিং থাকলেই কিন্তু তোমাকে সেটা হয়ে যাবে ফরমেটিভ এভালুয়েশন। এটাকে অনেকে আমরা বাংলাতে বলবো গঠনমূলক মূল্যায়ন। এর লক্ষ্য কি না, এর লক্ষ্য লার্নার ক্লাসে কনসেন্ট্রেশন দিচ্ছে কিনা, বা আমি যে ক্লাসটা নিচ্ছি, একজন টিচার যে ক্লাসটা নিচ্ছে, সেই ক্লাসে লার্নারের ইন্টারেস্ট কতটা রয়েছে, তার নিডসই বাকি, এটাই কিন্তু এর লক্ষ্য। নেক্সট চলে আসছি সামমেটিভ এভালুয়েশন, অর্থাৎ আফটার দ্য সেমিস্টার, আফটার দ্য কোর্স যে পরীক্ষাটা হয় সেটাকে আমরা সামমেটিভ এভালুয়েশন বলি, তাই না? শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ মূল্যায়ন। আমরা শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে দেখে নিই। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, অর্থাৎ রোল অফ আ টিচার, প্রথম পথপ্রদর্শক হতে হবে। কোনো ওই হয় না, মানে ওই কি বলবো, ওই মাফিয়া, ঠিক আছে, দেখবে কিছু কিছু টিচার মাফিয়ার মতন ভাব দেয়, ঠিক আছে, ওই সব জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। টিচার কিন্তু সবসময় সহনশীল, নমনীয়, এবং একজন টিচারের যত বেশি ধৈর্য থাকবে সেই টিচার তত বেশি সফল। টিচার হবে মাটির মতন। নেক্সট, টিচারকে যেন কখনো মনে না হয় যে ওই কি বলবো, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, অত উঁচুতে ওঠা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, একটা ছবি তুলে নিয়ে চলে আসি, এটা যেন কখনোই একজন টিচারের মনে নয়। আমরা প্রত্যেকে কিন্তু টিচারের জন্য পড়তে এসেছি, দ্যাটস তো এই কথাগুলো মুখে বলা বা ক্লাসে বলা। নেক্সট চলে আসছি সহানুভূতিশীল। নেক্সট চলে আসছি সৃজনশীল পরিবেশ যেন তৈরি করেন একজন টিচার। নেক্সট আমরা আসছি শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য যেন বোঝে। এনসিএফ 2005 এর শিক্ষা দর্শন কি? ফার্স্ট, কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনবাদ যেন সেখানে থাকে, এবং শিক্ষার্থী যেন নিজে জ্ঞান নির্মাণ করে, সেই স্বাধীনতাটা কিন্তু একজন শিক্ষার্থীকে প্রদান করতে হবে। আমাদের এখানে আমি জানি না বিশ্বভারতীর কেউ আছেন কিনা, আমাদের বিশ্বভারতীতে পাঠভবন স্কুল যেটা আছে, হ্যাঁ, সেখানে যদি কখনো আপনারা বোলপুরে যান, যারা বিশ্বভারতীর আছেন তারা তো জানেনই, তাহলে সেখানে দেখবেন যে শিক্ষার্থীদের নিজের জ্ঞানকে এনহান্স করার বা বাড়ানোর জন্য তারা কত রকম পদ্ধতি অবলম্বন করেন, এবং যে টেকনিকগুলো তারা ফলো করেন সেখানকার শিক্ষকরা খুবই অ্যাপ্রিসিয়েটিভ, ভীষণই ভালো, এবং ভীষণই কি বলবো, মানে ভীষণই মানে একদম আলাদা। সেই জন্য বিশ্বভারতী থেকে যারা পাস আউট করে বেরোন, মানে তাদের ভাবনা, তাদের ধ্যান ধারণা, তাদের কথা বলা, তাদের চাল চলন অন্যান্য স্টুডেন্টসদের তুলনায় ফার অ্যান্ড ফার ডিফারেন্স হয়। নেক্সট চলে আসছি শিক্ষক যেন সহায়তা করেন প্রত্যেকটা বিষয়ে। এবার চলে আসছি এনসিএফ 2005 ম্যাম এর গুরুত্ব, বলো। ম্যাম ওই এর আগের একটা পার্টটাতে লাস্ট যে অপশনটা ছিল না, ওই
ওই তার আগেরটাতে শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্য বোঝা, এটা মানে কি শিক্ষার্থী ভিত্তিক ব্যক্তিগত পার্থক্য, মানে এক একটা শিক্ষার্থীর ধরন এক এক রকম হবে এক্স্যাক্টলি এরকম কিছু? এক্স্যাক্টলি এক একটা শিক্ষার্থীর ধরন একরকম, এক একটা শিক্ষার্থীর নিড ইন্টারেস্ট একরকম। সাপোজ আমি দেখতে পাচ্ছি যে আমি যে ক্লাসটা করাচ্ছি সেই ক্লাসে একজন আমার পড়ানোটাতে একজন মন দিচ্ছে না, সে খাতায় সবসময় কিছু একটা আঁকিবুকি করছে বা অন্যদিকে তাকিয়ে আছে, সেটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এবং পরবর্তীতে তোমাকে তাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে তার ইন্টারেস্টটা গ্রো করতে হবে, করে তারপর তুমি তোমার ক্লাসটা কন্টিনিউ করলে। এটাকে আমরা বলছি যে শিক্ষার্থীর ব্যক্তিগত যে পার্থক্য, সেটা আমাদের বুঝে তারপর পড়াতে হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে ম্যাম। নেক্সট আমরা চলে আসছি এনসিএফ 2005 এর গুরুত্ব। সেখানে আমরা কি দেখছি? ফার্স্ট আমরা দেখছি যে আধুনিক ভারতীয় শিক্ষার ভিত্তি। নেক্সট আমরা দেখছি এনইপি 2020 এর পূর্বসূরি হিসাবে তো আমরা আমি একটুখানি আগে বললাম, এবং শিক্ষাকে মানবিক ও গণতান্ত্রিক করেছে কিন্তু এই এনসিএফ 2005। দেখো, তোমার দুটো কোড ওয়ার্ড আমি এখানে লিখেছি যে এনসিএফ 2005 মুখস্থ বিদ্যার পরিবর্তে বোঝার উপর জোর দিয়েছেন। তাদের পটভূমি ছিল মুখস্থ বিদ্যা, তার এগেইনস্টে তারা কিন্তু কাজ করেছে এবং একটি গঠনবাদী শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে কিন্তু তারা কাজ করেছে। একটা সংক্ষিপ্ত আকারে আমি দিয়ে দিয়েছি যে এই এনসিএফ 2005 বলো, এনসিএফ 2023 বলো, সব কিছুরই প্রকাশক কিন্তু এনসিইআরটি, অর্থাৎ এরাই কিন্তু এটা রেডি করে। ধরো অনেকেই আমরা চাই, যেমন এই যে এনসিএফ, এনইপি, এরা তো একটা গ্রুপ অফ পিপল তৈরি করে। এরা কিভাবে তৈরি করে, তার জন্য কোন কোন কোয়ালিফিকেশন লাগে? তুমি চাইলে এই এনসিইআরটিতে চাকরি করতে পারো, ঠিক আছে, তাহলে তুমিও এই এনসিএফ 2023 মতন, হয়তো তারও পরবর্তীতে এনসিএফ 2035 আসলো, ঠিক আছে, তার অংশ হতে পারো। কত সালে এটা প্রকাশিত হয়েছিল? 2005, এবং এর পরে এসছে 2023, সেটা আমি এখনো পড়াবো। এর মূল দর্শন কি ছিল? শিশু কেন্দ্রিক ও গঠনবাদী শিক্ষা, আর গুরুত্ব কি না শিক্ষার চাপ হ্রাস এবং আনন্দময় শিক্ষা, যেটা সেম বিষয়গুলো কিন্তু আবারও রিপিট করা হয়েছে 2023-তে, কারণ এগুলো তখন অ্যাপ্লিকেবল হয়নি বিকজ অফ ল্যাক অফ নলেজ অ্যান্ড ট্রেনিং। এবার চলে আসছি এই জায়গাটায় কি তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে এখানে? এনি কোয়েশ্চেন্স? আছে কি কোনো কোয়েশ্চেন্স কারোর? নেই তো? না ম্যাম। চল, এবার চলে আসছি আমরা এই যে আজকে যেহেতু আমরা বলেছি, দেখো এটা কিন্তু এই এনসিএফ 2005 এর যে ড্রাফট, তার বাংলা ভার্সনটা, এটা আমারও বানানো নয়, রামেরও বানানো নয়, শ্যামেরও বানানো নয়। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারত বহু ভাষাভাষীদের দেশ, আর ইংরেজি আন্তর্জাতিক একটা ভাষা। এই ইংরেজি ভাষা ভারতের মতো দেশে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদেরও একটি যোগাযোগের ভাষা বলা যেতে পারে। বলা বাহুল্য, ইংরেজি শিক্ষাদানের পরিস্থিতি এখানে কিন্তু বর্তমান দেখা যায় যে ইংরেজি শিক্ষা প্রবর্তনার স্তরটি আজ আর শুধু শিক্ষা বা কার্যকারিতার নিরিখে বিচার্য নয়, বরং এটি সাধারণ মানুষের আকাঙ্ক্ষার রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয় হয়ে উঠেছে। তাই পাঠ্যক্রমের অন্তর্ভুক্তির বিষয়ে সাধারণ মানুষের পছন্দকে মর্যাদা দিতেই হবে, এবং দ্বিতীয় ভাষা হিসাবে একে মর্যাদা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় ভাষা শিক্ষার পাঠ্যক্রমের উদ্দেশ্য কিন্তু আমরা দুরকম ভাবে বলতে পারি। প্রথম, না ভাষা শিক্ষার স্বাভাবিক দক্ষতা অর্জন, ঠিক আছে। নেক্সট আমরা বলতে পারি কি না প্রাথমিক দক্ষতা অর্জনের মাধ্যমে বিমূর্ত চিন্তন ও জ্ঞান অর্জনের হাতিয়ার হিসাবে ভাষার বিকাশ। বিমূর্ত মানো, এই বিমূর্তর কথা কিন্তু আমি প্রথম দিনও বলেছিলাম, গতকালও বলেছিলাম। বিমূর্ত মানে কি না সেই চিন্তনটা যেটা কিনা ক্রিটিক্যালি যখন তুমি থিঙ্কিং করবে তখন। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম, আমি বলেছিলাম 2026-এ আপার প্রাইমারি স্কুল সার্ভিস কমিশনের না হলেও মাদ্রাসারটা তো হবে, সুতরাং মাদ্রাসায় কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি আসছে, সেখানে কিন্তু আমাদেরকে আমাদের নলেজটা অ্যাপ্লাই করতে হবে। এবং ইন কম্পারিজন টু এসএসসি, মাদ্রাসায় কিন্তু কোনো রকম কি বলবো, মানে কোনো ডুপ্লিসিটি কিচ্ছু নেই, কোনো
মানে ম্যানিপুলেশন থেকে শুরু করে কোনো মানে যেমন এখানে ওএমআর ম্যানিপুলেট হয়েছে শোনা যাচ্ছে, কিছুই নেই, ঠিক আছে? এইটা আমরা থিঙ্কিং করছি, রাইট? এটা আমরা চিন্তন করছি, কিন্তু সামনে কিন্তু সেরকম সিনারিও কিছু দেখতে পাচ্ছি না। বাট আমাদের যে প্রি এক্সপেরিয়েন্স, সেই প্রি এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা এটা কি করছি, চিন্তন করছি। দ্যাট ইজ কল্ড বিমূর্ত চিন্তন, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা আগামীতে দেখে নেবো। এইগুলো আমাদের সব পড়তে হবে, আর প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, পড়তে হবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, এই যে 161 পেজের পিডিএফটা, এই পিডিএফ থেকে প্রচুর প্রশ্ন আসে। তোমার এই যে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005, ঠিক আছে? এটা টেটে বলো, সিটেটে বলো, আপার প্রাইমারি বলো, সবেতেই কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? তো আজকে আমি আপাতত এখানেই রাখছি। আজকের কোড যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, আমাকে একটু মেসেজ করো, কারণ আমি মেন যে আমাদের গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আমি দেবো না। কোড হচ্ছে 2457।